ওয়েট, ওই শালা তুতলু, তোরে আমি জিজ্ঞাসি তোর বোন আছে কিনা? তুই বিয়ে হয়ে গেছে কইলি কা? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে মারবো এক আছাড়। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো, চুপ কর। এত বিশ্রীভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদিস কেন বোয়াল? যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাঁদা। নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই নামেন, আইসি। তো কি নাচবো এক চোট? আইসিস দাঁড়া। পায়ে মরিচা ধরছে, ঘুড়ির সুতো লাটায় পেঁচিয়ে তা ছুঁড়ে দিয়ে বলল, তুতলু ধর তোর ঘুড়ি, আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি। তোর এই বিশ্রী কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম। শ্বশুরবাড়ি তো যাওয়াই হবে না, জীবনে বাসর না করেই ম্যারিড ব্যাচেলর অবস্থায় মরা লাগবে। বাসর না করে মরা ঠিক না, কতকাল স্ট্রিট ফুড খাবো, এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরবো। গেটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞাসা করলো, জামাই জামাই লাগতেছে আমারে? কবির মুচকি হাসলো। রাবেয়া দরজা খুলতেই সালাম দেয় জয়, ভালো আছেন আন্টি? জুতা পরেই ঢুকে পড়লো ভেতরে। রাবেয়া কথা বললেন না, তার মুখে কালবৈশাখীর মেঘ জমেছে। জয় ঢুকলো, হাতের মিষ্টিগুলো হাতে না দিয়েই নিজেই ভেতরে এগিয়ে টেবিলের উপর রাখলো। কমপক্ষে 5-7 কিলো মিষ্টি। পিছন ফিরে ঠোঁট কামড়ে হাসলো। সবাই স্বার্থপর, দেখছেন? স্বার্থের কাছে সম্পর্ক, স্নেহ, আদর, আচরণ সহ সব বদলায় যায়। জীবনও। এর আগের বার এসেছিলাম, আপনি আমাকে আম্মা ডাকতে বলেছিলেন, কারণ আমি এতিম। খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি, আজ জবাবই দিচ্ছেন না। সুযোগ হলে জুতা তুলতেন আমার মুখে, অথচ আজও কিন্তু আমি সেই এতিমই আছি। নাকি বাপমা বেঁচে উঠেছে আমার? এমন কেউ নেই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসবে। এজন্য আমার মানুষকে ভালো লাগে, আপনাকেও ভালো লাগছে। বিকৃত মস্তিষ্কের জয়। তার যুক্তি ও ধারণা মানুষ সমাজে তুলে ধরার উপযোগী নয়। যার কাছে পাপকে পাপ মনে হয় না, সে পাপ এবং পাপের ঊর্ধ্বে। আশপাশ দেখে জিজ্ঞাসা করলো, অন্তিক আছে? রাবেয়া কথা বললেন না। ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল, তার চেয়ে বেশি দৃশ্যমান চোখের তারায় জয়ের জন্য ঘৃণা। জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার উপরে তুলে শরীর বাঁকালো। আচ্ছা, আপনি ওকে জানিয়ে দেবেন। আমাকে আবার খুব ঘেন্না টেন্না করে নিশ্চয়ই। আমি আবার আমার হেটার্সদের সামনে বেশি ঘোরাঘুরি করি, তখন মানুষ কটমটায়, কিন্তু সাহসে জোটে না কিছু বলার। তখন নিজের শক্তিকে অনুভব করি, তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী। ভালো না ব্যাপারটা? অসভ্যর মতো অল্প হেসে সিরিয়াস হলো। কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়ি পড়ে থাকে না। শুক্রবার আরমিনকে তুলে নিতে আসবো। এখানে তেমন কিছু করতে হবে না, খুব বেশি লোক আসবে না বরযাত্রী হয়ে। যাদের না বললেই না, টুকটাক ভাই ব্রাদার্স আসবে কয়েকজন, 20-25 জনের মতো। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দিব, সকালে বাবুর্চি চলে আসবে। টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে। রাবেয়ার চোখে মুখে বিরূপতা আগ্রহ করে এগিয়ে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। পলাশের কাছ থেকে ফিরে এক গাদা কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু। পেছন ফিরেছিল। জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক গিলল। নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অবধি স্ক্যান করে অন্তুকে। ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো, ঘরওয়ালি? অন্তু পেছনে তাকায়, নির্বিকার নির্লিপ্ত চাহনি। পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। জয় হেলে দুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ডাকটা শুনতে কেমন লাগে আরমিন? অন্তু জবাব দেয় না, গলা উঁচিয়ে বলে ওঠে, সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নেই। এসব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি? হলে অন্তত পক্ষে দত্তরটা ভালো পাবো। তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে। ফোন ভাইব্রেট হচ্ছিল। নাক মুখ কুচকে রিসিভ করলো। ক সম্বন্ধীর বলা, তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াবো। রাহাত মিনমিন করে বলল, ভাই আমার তো বউ নাই, কিন্তু আপনার বউ মানে ভাবিজানরে নিয়ে কিছু বলার জন্য কল দিছি। জয় জবাব না দিয়ে শীষ বাজালো দুবার। আপনি কি গেছেন শ্বশুরবাড়ি? ভাবি বাসায় পৌঁছাইছে? জয় চুপচাপ কলটা কেটে দিল। রুমে এসে অন্তুর বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়লো জুতো পরা অবস্থায়। পাশেই বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছিল। চোখ দুটো বুঝে শান্তভাবে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। আর কোথাও যাওনি কেন? পলাশের সাথে কফি শপে গিয়েছিলাম। জয় চোখ বুঝেই হাসলো নিঃশব্দে। হাসি মুখে বলল, কেন? সেদিন তোমার মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছিলাম বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না? দড়ি ছিঁড়ে মারা খেতে গেছিলে? নাকি পলাশ যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন, তার বাকিটুকু উপভোগ করতে গেছিলে? এমন একটা অশিষ্ট নোংরা কথাও বিশেষ কোনো প্রতিক্রিয়া হলো না অন্তুর মাঝে, যেন সে অতি স্বাভাবিক কিছুই শুনেছে মাত্র। অল্প হাসলো। সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না। আপনার আর আমার কোনো তুলনা হয়? আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ, আমি মনে হয় অত খারাপ না, ঠিক না? জয় সম্মতি জানালো, ঠিক। তবে একদিনেই আমার সব পড়ে ফেলবে? নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি।
একদিনে গড়িনি নিজেকে, অথচ তুমি আয়ত্ত খুব দ্রুত করে ফেলেছো আমায়। নট ফেয়ার ঘরওয়ালি। অন্তুর মন বিদ্রোহ করে ওঠে। আপনার মতো নিচু মনের উপন্যাস পড়ার আমার রুচি কোথায় জয়ামির? কথাগুলো চেপে জিজ্ঞাসা করলো, মহাভারত পড়েছেন? পুরাটা পড়িনি। শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয়। দুর্যোধনকেও ভালো লেগেছিল, স্বাভাবিক। আসল কথা বলো। শকুনি মামা বলেছিলেন, সুগন্ধ, দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না। অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই। যার কাছে যা নেই সে তার মর্যাদা বা কুফল কিছুই বুঝে না। একজন সম্মানী ব্যক্তি আরেকজনের সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে? যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে? জয় মাথা নাড়ল, পারে না। কথা ঠিক, আমার সম্মান নেই, আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না। ভবিষ্যতেও বোঝার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এখন তোর ভণ্ডামি তোর কাছে রাখ। পলাশ মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুবই ভালো লাগছে আমার। তবুও এই ধরনের বালের প্যাচাল এখানেই থামা, নয়তো বালিশ চাপা দিয়ে খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনো কালেই ভালো লাগে না। বউ মারা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি করি না। মারার হলে ঠুকঠাক মেরে ফেলে রাখা কোনো কাজের কথা না। মারলে কোনোদিন জানটা এক টানে বের করে নিব। যা বলতে এসেছি শোন। অন্তু ভাঁজ করা কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায়। জয় আবার টান হয়ে শুয়ে বলল, শুক্রবার দিন লোক আসবে ও বাড়ি থেকে, মার্কেট করতে হবে। ভাবি বলল, আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরা করে, তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে। তাছাড়া মাগি মানুষের বাজার জীবনে করি নেই, ওসব বালসাল আমি কিনতে পারবো না। কাল সকালে তৈরি থেকো, আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে। ফ্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই। জয় খুঁটিয়ে দেখে অন্তুকে। নারী দেহের প্রতিটা ভাঁজে জয়ের পুরুষ নজর পরিভ্রমণ করে শেষে অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে অবরুদ্ধ নিষেধ গল্পের 67তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।